অতি সম্প্রতি যে কিংস পার্টি গঠিত বাংলাদেশ নাগরিক পার্টি, এই দলটির জয় জয়কার শুরু হয়েছে। প্রথম দিকে সবাই এটাকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার চেষ্টা করেছিল এবং যারা বয়স্ক তারা মুখ ঝুলিয়ে ঝুলিয়ে, গাল ঝুলিয়ে ঝুলিয়ে বলার চেষ্টা করেছিলেন যে এটি একটি 9/11, 9 বছর বা 11 বছরের ছেলেমেয়েরা যদি কোনো সংগঠন করে, এরকম একটা 9/11 প্রকৃতির একটা সংগঠন, শিশু কিশোরদের সংগঠন, কচিকাচার মেলা। এবং এরা ঠিক রাজনীতির ময়দানে এমপি তো দূরের কথা, একটি চেয়ারম্যান হতে পারবে, বড়জোর একটা মেম্বার হতে পারবে আগামী নির্বাচন। আর এজন্য এই দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের পরিবর্তে স্থানীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে। এই কারণে যেন তারা মেম্বার, চেয়ারম্যান এই পদ পদবিগুলো তারা রক্ষা করে। কিন্তু সাম্প্রতিক সময় তাদের যে কর্মকাণ্ড এবং তাদের যে বিভিন্ন রকম যে ডেভেলপমেন্ট যদি বলা হয়, উন্নয়ন, সেই উন্নয়নের যদি আপনি ফিরিস্তি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আগামীতে তাদের ভবিষ্যৎ। প্রথমত হলো মানুষের জীবনে সবচেয়ে কঠিন বিষয়টা হলো টাকা উপার্জন করা। মানুষ অন্যকে খুন করে হলো টাকা উপার্জন, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি থেকে শুরু করে আরও কত কিছু। আপনি চিন্তা করেন, একজন ছিনতাইকারী একটা মোবাইল চুরি করার জন্য, কিংবা একটা ঘড়ি চুরি করার জন্য, একটা চেইন চুরি করার জন্য, কিংবা কারো পকেট মারার জন্য জীবনের যে ঝুঁকি, না অনেক ক্ষেত্রে দেখা গেল 10 টাকা 20 টাকা তারা লাভ করতে পারে। মানিব্যাগ সে ছিনতাই করেছে বা পকেট মেরেছে, কিন্তু খুলে দেখা গেল 20 টাকা বা 50 টাকা আছে। কিন্তু গণপিটুনিতে এরকম 20 টাকার জন্য অনেক ছিনতাইকারী মারা যায়। তাহলে সেই টাকা উপার্জন কত কঠিন একটি বিষয়। দ্বিতীয়ত, এই নিজের যে উপার্জিত যে টাকা, এই টাকা মানুষ খরচ করতে চায় না, দিতে চায় না, কাউকে দিতে চায়। এবং যখন মানুষ এই টাকা দেয়, খুব প্রিয় না হলে এই টাকা দেয় না। ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, স্ত্রীকেও দিতে চায় না। তো খুব প্রিয় স্ত্রী যদি খুব প্রিয় না হয়, সম্রাট শাহজাহান যেভাবে মমতাজকে ভালোবেসেছেন, ওভাবে যদি কারো স্ত্রী মমতাজের মর্যাদা না পায়, সেই স্ত্রীর জন্য স্বামী টাকা খরচ করতে চান না। দ্বিতীয়ত হলো বাধ্য, শক্তি প্রয়োগ করে তার কাছ থেকে টাকা নিয়ে নিতে হয়, অস্ত্র ঠিক। এবং সেই অস্ত্র যেন তেন অস্ত্র নয়, মানে এরকম ভয় দেখাতে হবে যে বাবা গো, আমার প্রাণ ভিক্ষা দাও, তারপরে তুমি আমার সবকিছু নিয়ে যাও, আমি বাঁচতে চাই। এই দুটো ছাড়া মানুষ সাধারণত টাকা খরচ করতে চায় না। অতি সম্প্রতি এই যে কিংস পার্টি, তাদের টাকার উৎস নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো দেখা গেল যে বিভিন্ন প্রতিষ্ঠান গুজব উঠেছে, অনেক টাকা দিয়েছেন। হামিম গ্রুপ থেকে 1 কোটি টাকার উপরে একটা অনুদান এসেছে, এরকম একটা চিরকুট ছড়িয়ে পড়েছে। হামিম গ্রুপ মানে একে আজাদ সাহেবের কোম্পানি, চ্যানেল 24 আর সমকাল পত্রিকার মালিক, যিনি আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, আওয়ামী লীগ জমানাতে এফবিসিআইয়ের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, না পেয়ে তিনি স্বতন্ত্র নির্বাচন করে শেষবার সংসদ সদস্য হয়েছিলেন। তো সেই মানুষটি তার অফিস থেকে যখন টাকা দেওয়া হয়, এখন সেই টাকা তিনি ভালোবেসে দিয়েছেন না ভয় পেয়ে দিয়েছেন, যারা একে আজাদ সাহেবকে চিনেন তারা খুব ভালো করে জানেন যে টাকা খরচ করার ব্যাপারে তিনি কতটা হিসেবি, মারাত্মক হিসেবি। তো কাজেই সেই হিসেবি মানুষটি যদি টাকা দিয়ে থাকেন, সত্য মিথ্যা আমি জানি না, গুজবে যেটা এসেছে। দ্বিতীয়ত, এরকম যে তাদের অভিষেক অনুষ্ঠান হলো, আত্মপ্রকাশ হলো, সেই অনুষ্ঠানে কেউ বলে 100 কোটি টাকা খরচ গিয়েছে, কেউ বলে কোটি কোটি টাকা খরচ গিয়েছে। এখন কথা হলো, এই কোটি কোটি টাকা কারা? গুজব এসেছে বসুন্ধরা গ্রুপ নাকি 1500 কোটি টাকা দিয়েছে, সত্য মিথ্যা আমরা জানি না। তো যাই হোক, এখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা বলেছে হ্যাঁ, দেশের ধনিক সম্প্রদায় আমাদেরকে টাকা দিয়েছে, কিন্তু নিরাপত্তার স্বার্থে আমরা তাদের নাম প্রকাশ করতে পারছি না। তো কাজেই তাদেরকে যারা টাকা দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন অথবা ভয় পেয়ে দিয়েছেন, যেটাই দেন না কেন, এটি যদি আপনি গ্রেডিং ধরেন, সেই গ্রেডিংয়ে তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাতের চাইতে শক্তিশালী। আওয়ামী লীগের একজন দাতা দেখাতে পারবেন, বিএনপির একজন দাতা দেখাতে পারবেন না যে বিএনপির অভিষেকে দুঃসময় 1 কোটি টাকা একসঙ্গে, অথবা যে গুজব উঠেছে বিএনপি বা আওয়ামী লীগকে কোনোদিন কোনো কালে বসুন্ধরা গ্রুপ 1500 কোটি টাকা দিয়েছে, এইরকম কোনো গুজব আসেনি। কি গুজব এসেছে? যেমন তারেক রহমান সাহেবকে একটা প্লট দিয়েছেন, 10 কাঠা না 1 বিঘার একটা প্লট দিয়েছেন যখন বিএনপি ক্ষমতায় ছিল, এটা নিয়ে আওয়ামী লীগ নাড়াচাড়া করেছে। এটা হলো বসুন্ধরার বিরুদ্ধে অভিযোগ। দ্বিতীয়ত, বসুন্ধরা ঘুষ দিয়েছে তাদের কর্মকাণ্ডকে করার জন্য, এরকম অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে এসেছে। কিন্তু বসুন্ধরা স্বেচ্ছায় খুশি হয়ে 1 কোটি টাকা 2 কোটি টাকা বিএনপিকে দিয়েছে, জামাতকে দিয়েছে, কিংবা আওয়ামী লীগকে বসুন্ধরা এইভাবে কোটি কোটি টাকা দিয়েছে, এইরকম কোনো দুর্মুখ বাংলাদেশ এমন কোনো গুজব তৈরি হয়নি। কিন্তু এই গুজব এখন যখন তৈরি হচ্ছে, এটা ধরেন একেবারে ডাহা মিথ্যা, 100% মিথ্যা। বসুন্ধরা ধরেন একটা পয়সাও দেয়। কিন্তু যখন এইরকম একটা গুজব তৈরি করা হয়, ইট মিনস যে এই প্রতিষ্ঠানটি, এই পার্টিটি কারোর কাছ থেকে অনুদান বাবদ, দান বাবদ 1500 কোটি টাকা পাওয়ার যোগ্যতা রাখে। দে হ্যাভ দ্য অ্যাবিলিটি। বোঝার চেষ্টা করুন। তো সেই দিক থেকে এই যে কিংস পার্টি, সেই কিংস পার্টির যে জয় জয়কার, এটি বাংলাদেশের অন্য যে কোনো পার্টি যারা প্রতিষ্ঠিত হয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি কারো নসিবে ঘটেনি। এইরকম অভিষেক কারো জীবনে
ঘটেনি। এই গেল এক। ২ নম্বর হলো যে তারা অতি সম্প্রতি একটি ইফতার পার্টি করেছেন। একটা ৫ তারা হোটেলে একটা ইফতার পার্টি করেছেন। এখানে মিলন মেলা বসেছিল। তারকাদের মিলন মেলা, রাজনৈতিক তারকাদের, এবং এখানে দেখলাম যে বেশিরভাগ মানুষের গলায় তারা আইডেন্টি কার্ড ঝুলিয়ে দিয়েছিলেন। মনে হয় যেন সম্মেলনে গেলে বা কোনো রাজকীয় অনুষ্ঠানে আসলে কিংবা যেখানে খুব বেশি সিকিউরিটি মেনটেন করা হয়, যেমন প্রধান উপদেষ্টার কার্যালয়। তো সেই কার্যালয়ে গেলে আপনার গলায় একটা মালা পরিয়ে দেওয়া হয় এবং সেটা মানে গলায় দেওয়ার আগে আপনার সারা শরীর চেক আপ করা হয়। আপনারা যারা ভিভিআইপি জোনে ঢুকেছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের ভিভিআইপি জোনে ঢুকেছেন, এটিকে রেড জোন বলা হয়। তো সেই রেড জোনে ঢোকার আগে আপনার সারা শরীর স্ক্যান করা হয়, এরপরে সারা শরীর তল্লাশি করা হয়, আপনার কাছে কোনো ডিভাইস আছে কিনা সব কিছু রাখা হয়। এরপরে চেক করার পরে আপনাকে একটি পরিচয়পত্র দেওয়া হয়, এটি বুকে ঝুলিয়ে রাখতে হয় অথবা গলায় পরে থাকতে হয়। এরপরে আপনি প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় বা তার সামনে যেতে পারেন। তো এই হলো সিকিউরিটি। তো এইরকম তাদের যে ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতেও আমি দেখলাম যে প্রায় সবার গলায় এরকম সিকিউরিটি কার্ড ছিল। এমনকি মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো মানুষের গলাতেও মালা ছিল। যদিও মান্না ভাইয়ের মান সম্মান মর্যাদা অনেকটা কমে গেছে। তিনি যেদিন সেই ২১-এর যে বইমেলার অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠান থেকে যখন তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো এবং তাকে যখন ঢুকতে না দেওয়া হলো এবং তিনি সেই বেদনা যখন এসে প্রকাশ করে ফেললেন যে আমি জীবনে এতটা অপমানিত আর কখনো হইনি। তো সেই মান্না ভাই, আমাদের মাথার তাজ মুকুট, তিনি এই ছাত্রদের অনুষ্ঠানে যাওয়ার জন্য গলায় মালা পরেছেন। এটা তো ছাত্ররা তার প্রতি দয়া করেছেন। তাকে যদি সেই গলায় সিকিউরিটি কার্ডের পরিবর্তে অন্য কিছু গলায় দিয়ে যদি বলা হতো এটা পরে আপনাকে এই ইফতারের টেবিলে যেতে হবে, তিনি কি করতেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু এখানে দেখলাম যে বেশ কয়েকজন বিএনপির নেতা, সালাউদ্দিন সাহেব ছিলেন, শহীদুদ্দিন চৌধুরী আনি ছিলেন, তারপরে জামাতের আমির ছিলেন, তাদের গলায় অবশ্য আমি মালা দেখি। কিন্তু এখানে যে বিষয়টি আমি দেখলাম সেটি হলো যে বিএনপি এবং জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা যখন এই নাহিদ সাহেবদের কাছে আনুগত্য প্রকাশ করছিলেন, তাদের সঙ্গে কোলাকুলি করছিলেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছিল যে নাহিদ ইজ দ্য বস, হি ইজ দ্য মাস্টার, হি ইজ মাওলানা। মাওলানা মানে মাস্টার, তিনি মাওলানা, তিনি হুজুর, হুজুরও মাস্টার, মাস্টার মানে প্রভু বা বস। তা আমরা কথায় কথায় যে হুজুর বলি না, হুজুর, হুজুর কেবলা, এইরকম হুজুর মানে তাদের সঙ্গে যখন তাদের কোলাকুলি হয়েছে, মোশাহাফা হয়েছে, করমর্দন হয়েছে এবং একই টেবিলে যখন তারা বসেছেন, পুরো সময়টিতে জামাত এবং বিএনপির নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলেছেন, তাতে এই ছাত্র যারা নেতৃবৃন্দ রয়েছেন, কেবলই মাত্র নাহিদ ইসলাম নন, তার সাথে সাথে আরও অন্তত ১০ জন সিনিয়র নেতা রয়েছেন। তাদের আই কন্ট্যাক্ট, তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতে মনে হচ্ছিল যে তারা মেরে আকা মেরে মাওলা, মেরে মেহবুব, মেহবুব তারা বলার মতো অবস্থা ছিল না, মেরে আকা মেরে মাওলা, হে আমার মালিক, হে আমার প্রভু, হে দয়াময়, কিংবা আপনার উপরে আমাদের অনেক কিছু নির্ভর করে, দয়া করেন আমাদের মাওলানা, ইয়া মাদ্দা জিল্লুহুল আলী। এইরকম শব্দগুলো অন্তরের মধ্যে বোধহয় তবলা বাজাচ্ছিল। অবস্থার দৃষ্টি কিন্তু সেই রকম মনে হচ্ছিল এবং তারা ইফতার খাওয়ার চাইতে কথাবার্তা বেশি বলছিলেন। এখন এই নাতির বয়সী ছেলেদের সঙ্গে তাদের এত কথা কিসের, যেটা আমি বুঝতে পারি না। কিংবা এই নাতির বয়সী ছেলেদেরকে তারা এইভাবে বুকে লাগিয়ে দীর্ঘক্ষণ তারা যেভাবে জড়িয়ে ধরে রেখেছেন, এটা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। যে সিনায় সিনায় এরকম একটা মিল থাকা দরকার, শরীরের রক্তর সঙ্গে রক্ত, গরমের সঙ্গে গরমের এরকম একটা মিল থাকা দরকার। তো এটা দেখে আমার কাছে মনে হয়েছে কিংস পার্টি তারা সফল 100%। দ্বিতীয়ত হলো যে খাবার টেবিলে যেখানে জামাতের আমির বসেছেন, তারপরে অন্য ইসলামী যারা নেতৃবৃন্দ বসেছেন, তো সেখানে দেখলাম যে মাথায় ওড়না পরেননি এরকম রমণীরা বসে আছেন। এটা অভাবনীয়। জামাতের জিহাদ, জামাতের কুল্লিয়াত, জামায়াতের সেফায়েত, তারপরে জামাতের যে সমস্ত তাহজিব রয়েছে, তমদ্দুন রয়েছে, এর সঙ্গে তার সঙ্গে খেলাফতের যে রাষ্ট্র কায়েমের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, তার সঙ্গে সেই ইফতারের মাহফিলে যুবতী নারী সেই বসে আছেন, মাথায় আজান দিচ্ছে, মাথায় কোনো কাপড় নেই, ওড়না নেই, সারা দুনিয়া মেনে নিতে পারে। জামাত এটা যে প্রথম মেনে নিয়েছে, জামাত যে কত বড় উদার হয়ে গেছে, তারা যে কত বড় আধুনিক হয়ে গেছে, এই দৃশ্য যদি মাওলানা আবু ওহাব নজদি, তাদের যে গ্র্যান্ড মুফতি, অথবা তাদের যে দ্বিতীয় গ্র্যান্ড মুফতি মাওলানা আবুল আলা মওদুদি রাহিমাল্লাহ, কিংবা মাদ্দা জিল্লুহুল আলী শেরে খাজা অধ্যাপক গুলাম আজম রাহিমাল্লাহ,
তিনি যদি এই দৃশ্য দেখতেন তাহলে নিঃসন্দেহে তিনি বলতেন যে বাবারা, তোমরা যে সফলতা অর্জন করেছো, ধন্য তোমাদের জীবন, ধন্য তোমার পিতার জীবন, যে পিতা তোমাদেরকে পয়দা করেছেন, ধন্য তোমাদের মাতৃগর্ভ, যে রত্নগর্ভা তোমাদেরকে ধারণ করেছেন, ধন্য সে মাটি, যে মাটির রস খেয়ে তোমরা বড়, আর ধন্য ডক্টর মোহাম্মদ, যার জমানাতে তোমাদের মতো সূর্য সন্তান তৈরি হয়ে। আসো, তোমাদেরকে সালাম করি, শুভেচ্ছা জানাই, এবং তোমাদের অধীনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। আর আমরা রাজপথে যেভাবে ঘেরুয়া পাঠিয়েছিলাম, আমরা সেই ঘেরুয়া পাঠি হিসেবেই দৌড়াদৌড়ি করি, এটাই আমাদের ভালো মানায়। আল্লাহ